প্রধানমন্ত্রীকে নিয়ে বলা যাবে না, আমাদের বঙ্গবন্ধুকে নিয়ে বলা যাবে না, আমাদের বড় বড় পাওয়ারফুল লোকদের সম্পর্কে বলা যাবে না, সরকারের অনেক কিছু সম্পর্কে বলা যাবে না। ওই সময় আপনি মত প্রকাশের স্বাধীনতা আছে এটা বলে আপনি সোচ্চার হন না, আর শুধুমাত্র প্রফেটের ব্যাপারে বা ইসলাম ধর্মের ব্যাপারে কোনো কিছু বলা হলে তখন আপনি মত প্রকাশের স্বাধীনতা আছে বলেন, এটা হচ্ছে অন্যায় এবং ডাবল স্ট্যান্ডার্ড। এই কথা খালেদ, আপনি আরেকটা কথা বলেছেন, আমাদের এখানে যারা মত প্রকাশের স্বাধীনতার কথা বলে, আচ্ছা প্রফেট সম্পর্কে এটা বলেছে তো অসুবিধা কি, মত প্রকাশের স্বাধীনতা। আরে বাবা, যখন প্রধানমন্ত্রী সম্পর্কে একটা কিছু বললে লোকজন জেলে যাচ্ছে, একটার পর একটা মামলা খাচ্ছে, তখন কেন বলেন না? যখন মন্ত্রীদের সম্পর্কে কথা বলে একজন ফিজিক্যালি যে ট্রিপল সাংবাদিককে যখন জেলে নেওয়া হয়েছে, তখন কেন বলেন না মত প্রকাশের স্বাধীনতা? এই প্রফেসর আসিফ নজরুল, জনগণ যে এরকম হিংস্র বা নৃশংস হয়ে উঠছে, তার জন্য কি আপনার মনে হয় যে এই হিংস্রতা বা নৃশংসতাটা অনেকটা মত মোরলরা সৃষ্টি করছেন, তাদেরকে এক ধরনের উস্কে দেওয়া হচ্ছে, খেপিয়ে তোলা হচ্ছে, এবং অনেক সময় তার সফট বিশ্বাসকে অনেক বেশি উগ্র করে তোলা হচ্ছে? আপনার মতটা একটু শুনতে চাই প্রফেসর আসিফ। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, এটা নতুন শব্দ শুনলাম, মত মোরল, ভালো লেগেছে শব্দটা শুনে। দেখেন, এটা খুব কমপ্লেক্স একটা সিচুয়েশন, হ্যাঁ, খুব কমপ্লেক্স একটা সিচুয়েশন। ওখানে এক্স্যাক্টলি কি ঘটেছে আমি কিন্তু অনেকগুলো পত্রিকা পরে বুঝতে পারি না, যতটুকু বুঝতে পেরেছি, আমার ভুল হলে আমি সরি। আমার নিজের কাছে মনে হয়েছে কি, প্রথম হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেটা, সেটা সরকার কাহিনী করুক আর জনগণই করুক, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডর বান্ধব এবং সহনীয় একটা পরিস্থিতি কিন্তু বাংলাদেশে ধীরে ধীরে সৃষ্টি হয়েছে। আপনি দেখেন, স্যার কারেক্টলি বলেছে, পিটিয়ে মারা হয়েছে, একাধিক ঘটনা ঘটেছে, এবং এর আগে আমার ঠিক মনে আসছে না, গত 2-3 বছর একবার আপনার এরকম গণপিটুনি ঘটনা ঘটেছিল। আমি নিজে আপনার হাতিরপুলের দিকে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে হত্যার ঘটনা দেখেছি 5-6 বছর আগে, যা বাংলাদেশে হয়। এবং আমাদের এখানে অত্যন্ত দায়িত্বপূর্ণ পদে আছেন তারা, অনেক সময় আপনার ক্রস ফায়ারে কিলিং এর কথা বলে, ক্রস ফায়ারে কিলিং বা এটাকে গুলি করে, ধর্ষণকারীকে মেরে ফেলা হোক গুলি করে, একে মেরে ফেলা হোক গুলি করে, এই ধরনের কথা কিন্তু বলা হয়। আমাদের অত্যন্ত দায়িত্বশীল একজন মানুষ, আশ্চর্য হয়ে গেছে আমি দেখে। মোটামুটি এই ধরনের একটা সামাজিক সহনশীল পরিবেশ দেশে তৈরি হয়েছে যে অন্যায়ের বিচার আদালতে না, আদালত বহির্ভূত ভাবে অন্যায়ের বিচার করা যায় বা করা সম্ভব। এটা হচ্ছে কমন ব্যাকগ্রাউন্ডটা। এখানে যে জিনিসটা হয়েছে, মিজান স্যার কারেক্টলি একটা কথা বলেছে, দেখেন মানুষের মনে প্রচন্ড ক্ষোভ বিরাজ করছে। আপনি এটা খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন, বাংলাদেশ কি পরিমাণ আওয়ামী লীগ গভর্নমেন্টের আমল, এই সময় কত বড় একটা মিছিল হয়েছে, কিভাবে মানুষ রিয়াকশন দাঁড়াচ্ছে। এখানে ধর্মীয় উন্মাদনা উস্কে দেওয়ার মতো দুইটা মহল আছে। একটা মহলের কথা আপনারা সবাই বলেন, সেটা হচ্ছে যারা অল্প শিক্ষিত বা ধর্মীয় রাজনীতি করে, গ্রামের অল্প শিক্ষিত মোড়ল বা ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে সংখ্যালঘুদের সম্পত্তি দখল করতে চায়, এটা সবাই বলেন, এটা কারেক্ট। আরেকটা কথা অনেকে বলে না, সেটা হচ্ছে ধর্মবিরোধী যে ফান্ডামেন্টালিস্টরা আছে, তারাও আবার উস্কে দেয়, এত বাজে কথা বলে। ফেসবুক ফ্রেন্ডদের মধ্যে কারো কারো ফেসবুক পোস্ট দেখে আমার মনে হয়েছে যে একটা দেশে মানুষের মনে যে ধর্মীয় সহনশীলতা রয়েছে বা ধর্মীয় ফিলিংসটা রয়েছে, সেটার প্রতি কোনো রেসপেক্ট নাই। তারা বিদেশে থেকে কমেন্ট করছে, বাট এমন কমেন্ট বাংলাদেশেও করা হয়। তো ধর্ম সংক্রান্ত ব্যাপারে দুই ধরনের মৌলবাদ আমরা দেখি বা উগ্রবাদ আমরা দেখি, একটা হচ্ছে ধর্মের পক্ষে উগ্রবাদ, হচ্ছে ধর্মের বিপক্ষে উগ্রবাদ। সবকিছু মিলিয়ে প্রফেসর আসিফ নজরুল, আপনার কাছে মনে হয় না কি যে এই বিষয়টাকে আমরা ধর্মের পক্ষে উগ্রবাদ এবং ধর্মের বিপক্ষে উগ্রবাদ বলে একটু সরলীকরণ করছি? কারণ আপনি যে ফেসবুকের কথা বলছিলেন, সেই ফেসবুকের মন্তব্যগুলির ক্ষেত্রে তো আমরা আসলে যে মন্তব্যগুলি পাই, সেখানে কিন্তু আমরা দেখি যে গালাগালি বা বকাবকি আসলে একটা নির্দিষ্ট মহল থেকেই বেশি আসে। জি জি, এটা আমি তো 3টা কারণ বলেছি, যে একটা হচ্ছে আমাদের সাধারণভাবে একটা পরিবেশে আছে ওরকম 3টা এলিমেন্ট এখানে উপস্থিত থাকতে পারে। এবং এই ঘটনার ক্ষেত্রে অবশ্যই আমি আপনার সাথে একমত। এখানে ধর্মীয় উন্মাদনা পক্ষ, ধর্মের পক্ষের উন্মাদনা, যে ধর্মীয় উন্মাদনা পক্ষের যে মৌলবাদ বা এক্সট্রিমিস্ট গ্রুপ আছে, তাদের প্রচারণা অনেক বেশি এই পার্টিকুলার ইনসিডেন্টে, অবশ্যই তাদের প্রচারণা। কারণ আমরা যখন শুনলাম যে নিউজে শুনতেছি মাইকে ঘোষণা করা হচ্ছে, অবশ্যই ওখানে ধর্মবিরোধী যারা মৌলবাদ আছে তাদের কোনো রোল ছিল না এই ঘটনাটাতে। কিন্তু আমি বলছি সার্বিকভাবে এটা ঘটে মাঝে মাঝে। বাংলাদেশে মানুষের মনে প্রচন্ড কষ্ট আছে, যে যারা আপনার ধর্মীয় উন্মাদনা করে বিভিন্ন নিষ্ঠুরতা করে, সংখ্যালঘুদের প্রতি অত্যাচার করে, নিজে ধর্মের লোকের প্রতি অত্যাচার করে, মানুষকে আপনার দোষারোপ করে, মানুষকে ভিক্টিমাইজ করে, মানুষকে বিপদে ফেলে। আবার একই সাথে
ধর্মের বিপক্ষে কথা বলে অত্যন্ত আপত্তিকর কথাবার্তা বলা, এই ধরনের লোকও আছে। দুইটা এলিমেন্টই উপস্থিত। আমি এই পার্টিকুলার ঘটনার ক্ষেত্রে দুইটা এলিমেন্ট নাই, পার্টিকুলার ঘটনার ক্ষেত্রে ধর্মের পক্ষের উন্মাদনাদের ইয়েটা ছিল, অ্যাক্টিভিটিসটা ছিল, এবং এটা অত্যন্ত নিন্দনীয়। ওকে ওকে প্রফেসর আস্তার আসিফ নজরুলের কাছে শুনতে চাই যে আপনি যে আসলে দুই পক্ষের কথা বললেন, এক পক্ষ তো আসলে কাউকে গিয়ে মারছে না, আরেক পক্ষকে আমরা প্রায়ই দেখছি এই যজ্ঞের মধ্যে অংশ নিতে, এটি কেন? খালেদ, আমি প্রথমে একটু ক্লিয়ার করি, আমি কিন্তু নাস্তিকদের নিয়ে বলি নাই। এমনকি ইসলাম ধর্ম সম্পর্কে বাজে কথা অনেক মুসলমানরাও বলে, হিন্দু ধর্ম সম্পর্কে বাজে কথা অনেক হিন্দুরাও বলে, আমি কোনো পার্টিকুলার ক্লাসকে বলি নাই। আপনি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন খালেদ, এটা খুবই ইম্পর্টেন্ট কথা, আমি এটা নিয়ে একটু আলোচনা করতে চাই। আপনি বলেছেন যে সাধারণ মানুষের মনে অকারণে কষ্ট দেওয়ার মতো কথা আমি কেন বলবো। খালেদ, আমি একটা এক্সাম্পল দেখায় বলি আপনাকে। ধরেন আমার পার্টিকুলার লাইফে আমি হয়তো হুইস্কি খেতে পারি, হয়তো। এখন আমি এটা ফেসবুকে লিখবো কেন? দরকারটা কি আমার লেখা? আমার একটা ফলোয়ার গ্রুপ আছে, সেখানে 8 লক্ষ 10 লক্ষ লোক আছে। আমি যদি লিখি হ্যাঁ আমি হুইস্কি খাই, হুইস্কি খাওয়া আমি মনে করি না খারাপ, ওয়াই, কেন, এটা পারপাসটা কি? তারপর হচ্ছে হ্যাঁ হুইস্কি খাওয়ার কারণে কাউকে যদি মেরে ফেলে, তখন আমি বলবো না এটা তুমি করতে পারো না, তুমি দরকার হলে আইন ভঙ্গ করলে বিচার চাও। আবার ধরেন আমি মনে করি যে আমি এলজিবিটিদের সাপোর্ট করি না, ঠিক আছে, হোমোসেক্সুয়ালদের সাপোর্ট করি না বা লেসবিয়ানদের সাপোর্ট করি না, ধরেন। এখন আমি এটা লিখে দিলাম যে হোমোসেক্সুয়ালরা খুবই খারাপ, লিখে দিলাম, ধরেন। আমি কেন তাদের মনে কষ্ট দিব? তাদের মনে আমার কষ্ট দেওয়া উচিত না। এই যে আপনি কথাটা বললেন যে আমরা যারা মত মোরল আছি, এখানে অনেকে এই জিনিসটা খেয়াল করে না। আপনি মত মোরলের ভূমিকা আছেন, আপনি টেলিভিশনে যাচ্ছেন, পত্রিকায় লিখছেন, আপনি নিজেকে একটা খুব বড় পজিশনে দেখতে চান, আপনি সাধারণ মানুষকে অকারণে কেন কষ্ট দিবেন? এটার থেকে আমাদের দূরে চলে আসতে হবে। কেন আমাকে বলতে হবে? এটা কি প্রয়োজন আছে যে সালামটা শুদ্ধভাবে কিভাবে হবে, এবং এটা বলতে গিয়ে ভুল করার কি প্রয়োজন আছে? আরেকটা কথা আছে, আমি একটু বলি, স্যার আপনি একটু অনুমতি দিলে আমি একটু ছোট করে একটু বলতে চাই। কিন্তু আমরা কি কথা বলার সময় সব সময়ই খালি মনে রাখবো যে আমাকে পপুলিস্ট হতে হবে? কথা বলার সময় কি আমার সব সময় দেখতে হবে যে কোন জায়গাটা, কোন কথাটা মানুষ বেশি খাবে? কথা বলার সময় কি আমি আরেকজন মানুষ কি কি কথায় ভুল করেছে সেটি দেখিয়ে দিয়ে আরেক পক্ষকে খুব মিডিয়াও আসলে একই দোষে দুষ্ট। আমি মিডিয়ার সাবেক কর্মী হিসাবে সাবেক বিশিষ্ট সাংবাদিক আসিফ নজরুলের কাছে বিষয়টি জানতে চাইবো। মিডিয়াও তো নজর করে। আমি আপনার সাথে আংশিক একমত। আপনি মিডিয়ার কনস্ট্রেইনটা যদি খুব ভালো করে খবর নিয়ে দেখেন, মিডিয়ার অনেক কনস্ট্রেইনট আছে। আপনার মনে আছে বর্তমান সরকার একজন মন্ত্রীর বিরুদ্ধে, প্রবীর নামে একজন সাংবাদিক, সরি আমার পুরো নামটা মনে নাই, প্রবীর শিকদার, আপনি দেখেন রিপোর্ট করার পর তার কি অবস্থা হয়েছিল। হ্যাঁ, তো মিডিয়া নিয়ে কথা বলা তো খুব সোজা, মিডিয়ার উপর যে কি যাচ্ছে এটা তো আমরা জানি। মিডিয়া বাংলাদেশের স্মরণকালে অন্যতম একটা খারাপ সময় অতিবাহিত করছে। খালেদ, আপনি খুব ভালো করে জানেন, ভেতরের কারণগুলো জানেন। আপনি প্রোগ্রাম উপস্থাপন করতেন, আপনি জানেন। মিজান স্যার তো বলে দিল আমি প্রোগ্রাম করছি, আমার কোনো অসুবিধা হয়নি। আমার অনেক অসুবিধা হয়েছে। আমি 4টা মামলা খেয়েছি। আমি এডিবি এবং ইউএনডিপির কনসালটেন্ট ছিলাম, সমস্ত কনসালটেন্সি বাদ গেছে। আমাকে অনেক টিভি নিতে ভয় পায়, সবচেয়ে বেশি যেতাম এনটিভি আর বাংলা ভিশনে, কোনোদিন ভয় ফোন করার সাহস করে না। সেগুলো বলে লাভ নাই। আর এখন আমি যে কথা বলি সেটা আমি অনেক সেলফ এডিট করে বলি, কারণ আমার খুব ইচ্ছা করে প্রধানমন্ত্রীকে নিয়ে কিছু সমালোচনা করতে, আমার খুব ইচ্ছা করে বাংলাদেশের ইতিহাস নিয়ে আমার মূল্যায়নগুলো বলতে, আমার খুব ইচ্ছা করে ভারতের সাথে বাংলাদেশ সম্পর্কে নিয়ে অনেক কিছু বলতে, কিন্তু সেখানে আমি অনেক সেলফ এডিট করি, সেলফ রেস্ট্রেইন করি, সেলফ সেন্সর করি, ঠিক আছে। আর প্রশ্ন যেটা ছিল, দেখেন মিডিয়াকে আপনি ব্লেম করলেন, মিডিয়া তো কনস্ট্রেইন। মিডিয়াকে আমার আপনার টাকায় চলে, আমার আপনার টাকায় চলে যারা, আমার আপনার ট্যাক্সের টাকায় যারা চলে, যারা বেতন পায়, বড় গাড়ি চড়ে, বড় বাড়িতে থাকে, ক্ষমতা দেখায়, এই বাহিনী বলেন, বিচার বিভাগ বলেন, সরকার বলেন, আমলা বলেন, আমার টাকায় সে চলে, আমাদের জনগণের টাকায় সে চলে। বাংলাদেশের সংবিধান লেখা আছে তারা হচ্ছে আমাদের সেবক। মিডিয়াকে আমার আপনার টাকা চলে, তাদেরকে আমরা বেতন দেই, তাহলে এটা তাদের বিজনেস। এবং মিডিয়া কি মধ্যে সংবিধানে বলে দিয়েছে তারা আমাদের সেবক? তো মিডিয়ার সাথে ওদের কম্পেয়ার করেন কেন? মিডিয়ার অনেক কনস্ট্রেইন্ট আছে। বাংলাদেশের মিডিয়া মুক্ত পরিবেশে কি সাংবাদিকতা করেছে খালেদ, সেটা আমরা এরশাদ আমলে দেখেছি। আনফরচুনেটলি এরশাদ আমলে দেখেছি, এরশাদ আমলে আমরা দেখেছি মুক্ত সাংবাদিকতা কি ছিল। এই সরকারের সময়, বাংলাদেশে কোনো এই সরকারের সময় আপনি কি এই সরকারের দেখেন? এই সরকারের সময় বাংলাদেশে কার্টুন দেখি না, কারণ শিশির ভট্টাচার্য আওয়ামী লীগ সরকারকে সমর্থন করেন, সেই জন্য দেখি না, সম্ভবত। আমি জানি না, আরো কারণ আমি জানি না, কিন্তু অনেক সরকারের কার্টুন দেখি। কিশোর কেন গ্রেফতার হলো খালেদ? কিশোর কেন গ্রেফতার হলো?
আপনি আপনি এরশাদ সরকারের সময় বলেছিলেন আপনি একটি কার্টুন পত্রিকা উন্মাদ পত্রিকা পর্যন্ত কালো কালি দিয়ে মুড়ে দেওয়া হয়েছিল। প্রফেসর আসিফ নজরুল, আপনি জানেন যে আমরা আসলে ওই সময় সাংবাদিকতা দেখেছি। এই সরকারের সময় কিন্তু আপনি মুক্তিযুদ্ধ মানে কি বিদেশি পদকের মধ্যে খারাপ শোনা, বালিশকাণ্ড, রূপপুর যা কিছু হয়েছে মিডিয়াই তো বলেছে। মিডিয়ার কোন খবরটা মিডিয়া আসলে দিচ্ছে, মানে আপনার কথা বলার ক্ষেত্রে হয়তো আমি জানি না, মানে আপনি হয়তো অনেক কিছু ফেস করতেছেন, কিন্তু রিপোর্ট তো আমি কোনোটা কম করতে দেখি না। না খালেদ, আমি একটু আপনাকে জিজ্ঞেস করি, আপনি যে বলেন রিপোর্ট কম দেখেন না, একটা এক্সাম্পল হিসেবে বলি, আপনি তো বিএনপি আমলে প্রধানমন্ত্রী পুত্রদের বিরুদ্ধে রিপোর্ট দেখেছেন। থিওরিটিক্যালি আপনি বলেন তো, থিওরিটিক্যালি আপনি বলেন উইথ অল ইউর অনেস্টি, এখন কি বর্তমান প্রধানমন্ত্রী পুত্রের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ পাওয়া যায় এটা ছাপানো সম্ভব? আপনি হ্যাঁ বা না বলেন। আমি জানি না সম্ভব কিনা, কারণ পত্রিকা এবং টেলিভিশনের যুগ এই সময় আসার পরে সেটা অনেকটা অন্যরকম হয়েছে। কিন্তু আমি আপনাকে বলি, পদ্মা সেতুর সময় কিন্তু প্রধানমন্ত্রীর ইনভলভমেন্ট, প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাকে সেই পদ থেকে সরে যাওয়া, যিনি বলেছিলেন যে তিনিকে গুলাগ বন্দরে পাঠিয়ে দেওয়া হয়েছে, একজন সিনিয়র সচিবকে যিনি এখন জার্মানির রাষ্ট্রদূত তাকে জেলে পাঠানো হয়েছে আপনি, এবং সেই প্রত্যেকটা ইঙ্গিত প্রত্যেকটা পত্রিকায় প্রত্যেকটা টেলিভিশনে প্রধানমন্ত্রীর দিকে ছিল। আপনার মনে থাকবে প্রফেসর আসিফ নজরুল। তাহলে এটা কবে? পদ্মা সেতুটা 2013 আগে আগে আমি আপনাকে বলি বাংলাদেশে আমি যেভাবে দেখি, আমার ভুল হতে পারে, বাংলাদেশে শেখ হাসিনা সরকার যখন 96 ছিল তখন বাক স্বাধীনতা ছিল। শেখ হাসিনা সরকার যখন 2008 আসছে, প্রপার ইলেকশনে বাক স্বাধীনতা ছিল, অনেকাংশ ছিল। যখন ভুয়া ইলেকশন প্রথমটা হলো 2014, তখন বাক স্বাধীনতা অনেক কমে গেছে। 2018 সনের অবিশ্বাস্য নির্বাচনের পর এটা আরো কমে গেছে। প্রফেসর আসিফ নজরুল, আমি যতখানি পড়েছি, প্রথম আলো, ডেইলি স্টার, যুগান্তর, সমকাল, আমাদের সময়, তারা সবাই কিন্তু নির্বাচনকে কন্ডেম করে নির্বাচনের বিভিন্ন লুপহোলস দেখিয়ে বিভিন্ন রকম প্রতিবেদন করেছে। কিন্তু হয় জনগণ তাদের বিশ্বাস করেনি, অথবা এইটা করাতে কিছুই যায় আসেনি। কোনটা সত্য আপনি নিশ্চয়ই এটার মধ্যে একটু বলবেন। আচ্ছা, প্রথমে আপনাকে এটা বলি, আপনি আল জাজিরা যেটা বলেছেন ওটা তো রিপোর্ট ছিল, ইফ আই এম নট রং, একটা গুমের ব্যাপার, একজন আর্মি অফিসারের সাথে বিজনেস করা এবং এই সংক্রান্ত গুমের ব্যাপার নিয়ে, ওটা রিপোর্ট ছিল না, ওটা আল জাজিরা রিপোর্ট ছিল, ওটা কোনো চিঠিপত্র ছিল না। আপনি আর্মি অফিসার ওই গুমের যে কথাটি বলছেন সেটি রিপোর্ট ছিল, হ্যাঁ। তবে সেই রিপোর্টের ক্ষেত্রে, যে রিপোর্টের ক্ষেত্রে অভিযুক্ত কারোর সঙ্গে কথা ছিল না, মানে সেটি আসলে আমি জানি না, মানে সেটি আপনি ভালো বলতে পারবেন। আপনি বাংলাদেশের সেরা ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট। আমি এটা পড়েছি, আমি এটা পড়েছি, তারা ওই যে ওই রিপোর্টটা, ধরেন ওই রিপোর্টটা ভুয়া, ওই রিপোর্টটা তো খুবই সেনসেশনাল রিপোর্ট, আপনি তো সাংবাদিক, রাইট, খুবই সেনসেশনাল। ওটা যদি ভুয়াও হয়, এটি একটি ভুয়া রিপোর্ট, এটা লেখার সাহস কেউ পেয়েছে? পায় নাই। এটা একটা এক্সাম্পল দিলাম, এবং আপনার সাথে আমি একমত, অনেক বাইরের থেকে অনেক কিছু প্রচার করা হয় যেটা সাংবাদিকতা ধোপে চিপে টিকে না। আবার আপনার সাথে আমি এটাও অ্যাড করতে চাই, বাংলাদেশে কিছু কিছু টিভি চ্যানেলও এরকম যে টেলিফোন টেপ করা ইন্টারভিউ যে ছাপিয়েছে সেটা নিয়ে অনেক মতমরলরা আলোচনা করেছে, এটাও সাংবাদিকতা ধোপে টিকে না। রাইট। আপনি আমাকে কি প্রশ্ন করেছেন খালেদ? সরি, আমি আপনাকে প্রশ্ন করেছি যে বাংলাদেশ পরে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনটি নানা রকম ছিদ্র দেখিয়ে তো পত্রপত্রিকাগুলি রিপোর্ট করেছে, সবগুলি পত্রপত্রিকা, আমি সবার মধ্যে দেখেছি, কিন্তু তার কি ইমপ্যাক্ট আমরা আসলে দেখতে পাই, বা মানে তাকে আসলে কিভাবে দেখবেন? জি, অবশ্যই করেছে। আপনাকে একটা কথা বলি,